আমাদের সবার সাথেই হয়তো এই রকম ব্যাপারটা হয়েছে, যেখানে হয়তো আমরা এইরকম সুপার ন্যাচারাল ও প্যারানর্মাল ব্যাপার স্যাপারগুলো মানতে চাইনি, কিন্তু তারপরে এমন কোনো একটা ঘটনা ঘটে, হয় নিজেদের সাথে, না হয় ফ্যামিলির কারোর সাথে, তারপর পুরোপুরি বিশ্বাস না হলেও অবিশ্বাসটা কিন্তু আমরা করি না, মানে ওপেন মাইন্ডেড হয়ে তখন সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে শুরু করি। নমস্কার, আমি জো। আশা করি সকলেই খুব ভালো আছেন। এবং আজ প্রথম যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া। আমি যতদূর তাকে চিনি, যতটা জানি, সে কিন্তু একেবারেই এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারে বিশ্বাস করে না। তার কাছে এই সমস্ত ঘটনাগুলো সবটাই কিন্তু গল্পের মতোই। কিন্তু তার সাথে যখন এই রকম একটা ঘটনা ঘটলো, খুব রিসেন্ট ঘটেছে ব্যাপারটা, এবং সে আমায় সেটা পাঠিয়েছে, রেকর্ড করে পাঠিয়েছে, এবং সেটাই আমি আজ আপনাদের প্রথমে শোনাচ্ছি। আমার বন্ধু, নাম সুলগ্না। আজ প্রথমেই শুরু করছি সুলগ্নার এক্সপিরিয়েন্স দিয়ে, এবং তারপরেই থাকবে আরও একটা অভিজ্ঞতা যেটা পাঠিয়েছেন প্রিয়াঙ্কা গুপ্ত। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। লাস্ট ইয়ার যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো আমার হাজব্যান্ড ওর বন্ধুদের সাথে তারাপীঠ গেছিল। তো তারাপীঠে একটা মানত টাইপের চেয়ে এসেছিল যে আমার বাচ্চা যেন সুস্থভাবে হয়। তো সেই মানত পূরণ করতেই এই বছর আমরা তারাপীঠ যাই। তো আমরা ফার্স্ট ডে শান্তিনিকেতন গেছিলাম, ওখান থেকে সেকেন্ড ডে তারাপীঠ, মানে রবিবার দিন গেছিলাম তারাপীঠ। জুন মাসে দিকে গেছিলাম, মানে বর্ষা তখনও নামেনি, মারাত্মক গরম। আমরা প্রথমে হোটেলে গিয়ে পৌঁছে চেক ইন টেক ইন করে, আমাদের পুজোটা দুপুরবেলার দিকে ছিল, মানে আমাদের একজন ওই যে পান্ডা ধরা ছিল, তো উনি বলেছিলেন ওই 3টে 4টের দিকে যেতে। তো আমরা যথারীতি খেয়ে দিয়ে বেরোই সবাই মিলে। 8জন মতন ছিলাম, 2টো বাচ্চা ছিল, আমার ছেলে আর আরেকটা বাচ্চা। তো আমরা যাই, ওখানে পুজো দিই। পুজো টুজো দিয়ে সব শেষ করে আমরা ওই বাইরের দিকে বেরিয়ে, শ্মশানের দিকে সেটা বেসিক্যালি। তো এবারে একজন বলে চলো, তাহলে চলো সবাই মিলে শ্মশানটা দেখে আসি, মানে তারাপীঠের শ্মশানটাই দেখার মতো। কিন্তু আমার জানি না কেন মনে হলো আমার কাছে ছোট বাচ্চা আছে, আমি যাব না। আমি কিন্তু ভূতে একদমই ভয় পাই না। তো আমরা অনেকেই যাইনি, 2জন মোটে গেছিল, ওর 2টো ছেলে, 2জন গিয়ে আবার ওরা ফিরে এসছে। তারপরে যখন আমরা শ্মশান থেকে ফিরছি হোটেলে, তখন কিন্তু আবার আমরা মন্দির হয়েই ফিরছি, মানে মন্দিরে ঢুকেই ফিরছি। এবার ছেলেরা আলাদাভাবে আসছে, মেয়েরা একটা টোটো করে আমরা ফিরছি। যখন টোটো করে ফিরছি তখন মানে হোটেলটা আমাদের এমন একটা জায়গায়, একটা অড জায়গাতেই হোটেলটা আমাদের নেওয়া হয়েছিল। পুরো টাইপ অফ আউটস্কার্ট, হোটেলটার আশেপাশে কিচ্ছু নেই, শুধু মাঠ, বিশাল বড় বড় মাঠ, মানে একটা হোটেল এত বড় বড় মাঠের মাঝখানে, আর আশেপাশে কিছু নেই, রাস্তা, দ্যাটস ইট। তো আমরা যথারীতি ফিরি হোটেলে, তখন বিকেল বিকেল হয়ে এসছে। দিয়ে যখন আমরা ফিরেছি হোটেলে, তখন মোটামুটি সন্ধে নেমে গেছে। তো এবারে যে যার রুমে আমরা গিয়ে, আমি আমার ছেলেকে ফ্রেশ করতে করতে বা মনে পড়লো যে ব্যালকনিতে আমি আমার জামা কাপড়গুলো মিলেছি। এবারে এই কথাগুলো এত ডিটেলসে কেন বলছি, তার অনেক কারণ আছে। এবার ব্যালকনিতে যখন যাই, তখন দেখি আমার একটা জামা না নিচে পড়ে গেছে, আর যেই দিকটায় পড়েছে ওর পরে পাঁচির, আর তারপর থেকে বিশাল বড় একটা মাঠ, অন্ধকার একদম মাঠ। তো আমি একজনকে বললাম, যে হোটেলেরই একজন ছিল নিচে, আমি বললাম দাদা একটু আমার রুমে দিয়ে যান। ওই জামাটা নিয়ে এসেছিলাম। এবার জানি না, অনেকেই বলে যে সন্ধ্যের পর বাইরে জামা মেলা থাকলে ওটা বাইরে, মানে বাড়িতে আনবি না, মানে তখন ওই সিচুয়েশনস গুলো হওয়ার পরে এইসব আমাকে অনেকে অনেক কিছু বলেছে, তাই তোকে এই জিনিসটা জানিয়ে রাখছি। তারপর থেকেই আস্তে আস্তে আমার একটু মাথা যন্ত্রণা শুরু হয়, মানে মাথাটা বেশ ভার ভার লাগছে, ভাল লাগছে না। আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে, তো আমি ভাবলাম যে আমার হয়তো মাইগ্রেনের পেনই হচ্ছে। আমি চা অর্ডার করি। আস্তে আস্তে আমার গা হাত পা ব্যথা হচ্ছে, গাটা ভারী ভারী লাগছে। তখন আমি ভাবলাম হয়তো সুইমিং পুলে নেমেছি, তাই হয়তো গাটা ভারী ভারী। তো বেসিক্যালি আমরা 8জনেই একটা রুমে ঢুকে, একটা রুমের মধ্যে সবাই গল্প করছিলাম। আর এবার আমার বাচ্চা ছোট বলে ওকে ব্রেস্ট ফিড করতে হবে বলে আমি মানে পাশেই আরেকটা যে রুম ছিল আরেকজনদের, তো সেই রুমে গেলাম। সেই রুমে গিয়ে আমি বললাম তাহলে ব্রেস্ট ফিড করি, আমি আসছি।
তো আমি যখন যাই, আমার হাজব্যান্ড আমাকে রুমটাতে দিয়ে দরজাটা টেনে দিয়ে যায়। তারপরে আমি দরজাটা লক করে দিই। শুধু আমি আর আমার ছেলেই আছি রুমের মধ্যে। হঠাৎ করে জাস্ট 1 মিনিটও হয়নি, দেখলাম যে একজন কেউ নক করছে। তো যখন নক করছে তখন আমি জিজ্ঞেস করলাম, "কে?" তো দেখলাম কেউ কোনো আওয়াজ দিল না। তো আমি দরজাটা খুললাম। দরজাটা খুলতেই দেখলাম হচ্ছে আমাদের এই টিমের মধ্যে একটি মেয়ে। আমি তাকে দেখলাম, ওর নাম প্রিয়াঙ্কা। আমি প্রিয়াঙ্কাকে দেখলাম। প্রিয়াঙ্কা রুমের মধ্যে ঢুকে এলো। ওটা প্রিয়াঙ্কাদেরই রুম ছিল, মানে প্রিয়াঙ্কা আর ওর হাজব্যান্ডের রুম ছিল। প্রিয়াঙ্কা ঢুকে এলো, ঢুকে আসতে আমি দরজাটা ঠেসিয়ে দিলাম। দিয়ে প্রিয়াঙ্কা আমার দিকে তাকিয়ে না, প্রিয়াঙ্কাকে দেখে না আমার মনে হলো ও যেন খুব বিরক্তি ফিল করছে বা কি কিছু, সেরকম একটা ফেস নিয়ে আমাকে বললো, "এখান থেকে যাও।" তো আমার একটা টাইপ অফ মানে শক লাগলো যে ও আমার সাথে এরকমভাবে কেন কথা বলছে। ও এরকম বলার পর না আমি খানিকটা শক হয়ে ছেলেকে নিয়ে রুমটা খুলে আবার রুমটা লাগিয়ে দিয়ে চলে আসি। এসে যখন পাশের রুমে আবার ঢুকতে যাচ্ছি, আমি তখন আমার দরজাটা খোলা ছিল, ওরা সবাই দরজাটা খুলে রেখেই গল্প করছিল। তো আমি তখন প্রিয়াঙ্কাকেই দেখলাম পিছন ফিরে বসে আছে। আমি ওকে দেখেই পুরো শকে চলে গেছি যে ও মানে এটা কি হলো। প্রিয়াঙ্কা তো ওই রুমে ছিল, তো প্রিয়াঙ্কা এখানে কি করে? তো আমি তখন ওকে রুমে ঢুকে জিজ্ঞেস করি, "তুমি এখানে?" তো ও বলছে, "হ্যাঁ মানে আমি এখানে, মানে আমি তো এখানেই ছিলাম।" বললাম, "না তুমি তো আমার রুমে এসেছিলে, এক্ষুনি এসেছিলে, আমি তোমাকে রুমে ছেড়ে দিয়ে এলাম, ইনফ্যাক্ট তুমি আমাকে বললে যে এখান থেকে বেরিয়ে যাও।" তো বলছে, "কি বলছো?" হ্যাঁ তো তখন সবাই বলছে, "না না তোর ভুল ধারণা, হ্যাঁ তুই হ্যালুসিনেট করছিস বা কি কিছু।" এবার ব্যাপারটা হচ্ছে আমি যখন কাউন্সেলিং করাই পরে তখন জানতে পারি হ্যালুসিনেশন স্বাভাবিক মানুষদের মানে 3 to 4 সেকেন্ডসের হয়। এতটা মিনিটের কনভারসেশনস হয়েছে, সেটা হ্যালুসিনেশন নয়। তো যখন আমি রুমে ফিরে আসি, রুমে ফিরে এসে এবার আমরা ডিনার স্টার্ট করেছি। ততক্ষণে আমার ছেলে এবারে ঘুমিয়ে পড়েছে। ডিনার ফিনার করে আমি ওয়াশরুম গেছি, ওয়াশরুমের দরজাটা লাগিয়েছি। তখন না আমি দূর থেকে যে মাঠটা আছে পেছন দিকে, ওই মাঠ থেকে না একটা ছাগলের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। খুব লাইটলি, মিহিভাবে একদম। ওই ছাগলটা যে কাঁদছে ওটাতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে চলে আসি বাথরুম থেকে। বাথরুম থেকে বেরিয়ে আসতেই আমাকে আরেকজন যে মেয়ে ছিল পিয়ালি বলে, সে আমাকে জিজ্ঞেস করে, "কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? তোর কি হচ্ছে?" আমি বললাম, "দেখো আমার খুব কষ্ট হচ্ছে। আমার না মনে হচ্ছে যেন আমার মানে আমি আমার ইউজুয়াল স্টেটে নেই।" এটা করতে করতেই হঠাৎ করে আমার ছেলে মারাত্মক, তখন বাজছে প্রায় প্রায় মানে এই ইনসিডেন্টগুলো হতে 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 প্রায় বাজছে তখন নাকি 2:30-3টে, কারণ আমি টাইমটা দেখিনি, যারা দেখেছে তারা আমাকে পরে জানিয়েছে তখন ওই 2:30-3টে বাজছে। আমার ছেলে হঠাৎ করে খুব কেঁদে উঠেছে। আমরা রুমের বাইরে গিয়েই গল্প করছিলাম আমি আর ওই মেয়েটা। তো আমার হাজব্যান্ড আমাকে ডাকলো যে, "তাড়াতাড়ি এসো, রিও কাঁদছে।" এবারে দেখছি রিও না অবাকভাবে কাঁদছে। তো আমি আবার ওই রুমের মধ্যেই ওকে ব্রেস্ট ফিড করে উল্টো দিকে ঘুরে আঁকি। করতে করতে নাকি এবারে আমার পার্ট অফ স্টোরিটা বলি। আমার মনে হলো আমি ব্ল্যাক আউট করে গেলাম। করতেই মনে হলো যখনই আমি চোখ খুললাম যেন আমি ওই একটা কোনো মাঠের মধ্যে আছি। মারাত্মক অন্ধকার এবং দূরে কোথাও একটা শ্যাকের মতন করে লাইট জ্বলছে, যেখানে একটা মাঝারি বয়সী ছেলে হয়তো গামছা বা লুঙ্গি পরে আছে আর একটা ছাগল বাঁধা আছে। আর অ্যাজ ইফ না আমার মনে হচ্ছে যেন ছেলেটা আমাকে ডাকছে যে আমাকে ওখানে যেতে হবে, নয়তো ও আমার ছেলেকে কষ্ট দেবে। তো তখন না আমি ফিল করছি যেন আমার শরীরে একদম 10টা 12টা পাথর বোধহয় চাপানো, ভীষণ ভারী আমি যেতে চাইছি না, কিন্তু মানে মনে হচ্ছে যেন আমার ছেলেকে ও কাঁদাচ্ছে, ও কষ্ট দিচ্ছে, আমাকে যেতে হবে। তো এই জিনিসটা করতে করতে অ্যাজ ইফ ও ও চাইছে আমার বলি দিতে নাকি, আমি আমি না ঠিক জানি না, ওই ফিলিংটা আমি বলতে পারবো না ওটা কি হচ্ছিল তখন আমার সাথে। আমি তারপরে ভাবলাম যে না, আমি যদি যাইও তাহলেও কি গ্যারান্টি আছে যে ও আমার বাচ্চাকে মানে ছেড়ে দেবে বা আমার আমার বাচ্চাকে ক্ষতি করবে না। তো আমি ভাবলাম না, আমাকে ফেরত যেতেই হবে, আমাকে রিওর কাছে ফেরত যেতেই হবে। তো অনেক কষ্ট করে মানে আমার মনে হলো যেন আমি ওঠার চেষ্টা করছি ওই পাথরগুলোকে সরিয়ে। করতে 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 অনেকক্ষণ পর আমার মনে হলো যেন আমি ব্যাক করেছি। তখন আমি দেখছি আমার সামনে সবাই মুখ ইয়ে করে বসে
আমার দুটো হাত দুটো পা চারটে ছেলে ধরে আছে। একজন তার মধ্যে আমাকে পৈতে দিয়ে বেঁধে মন্ত্র বলছে, সে ব্রাহ্মণ, আমার হাজব্যান্ডও ব্রাহ্মণ, এইসব করছে। তো আমি যখন ফিরে এসে আমি তখন জিজ্ঞেস করছি, কি হয়েছে, তোমরা এরকম কেন করছো আমার সাথে? তখন বলছে, তুই ঠিক আছিস এখন? আমি বললাম, হ্যাঁ। ওরা বলছে যে আমরা চারজন ছেলে মিলে তোকে আটকাতে পারছিলাম না। এবারে ওদের স্টেট অফ স্টোরিটা বলছি। ওরা যেটা দেখেছে সেটা হচ্ছে আমি ব্রেস্ট ফিড করতে করতে নাকি হঠাৎই বলে উঠেছি আমি যাব না, এবং একটা মানে সেই মেল ভয়েসে বলেছি, মানে আমার ইউজুয়াল ভয়েস না, খুব গম্ভীর একটা ভয়েসে বলেছি আমি যাব না। এইটা বলতে বলতে হাত পা খুব ছাড়াছাড়ি করেছি। রিও তখন কাঁদছে, ওকে নিয়ে মানে মেয়েগুলো ওকে নিয়ে সরে সরে গেছে, আর আমাকে তখন এই চারজন পাঁচজন মিলে ধরে আমি খুব ছটফট করছি আর করছি, খুব রেগে রেগে কথা বলছি। তো ওরা আমাকে ধরে ধরে ওই মন্ত্র জপ করা স্টার্ট করে। তারপরে হ্যাঁ, এটাও বলি, ওরা অনেক গায়ত্রী মন্ত্র ফন্ত্র অনেক কিছু অনেকগুলো টাইপের রিলিজিয়াস সংস চালিয়েছিল পাশে। তার মধ্যে একমাত্র এই গায়ত্রী মন্ত্রটা আমি শুনতে পাচ্ছিলাম। আমি যখন মনে হচ্ছে আমি মাঠের মধ্যে আছি, খুব আলতো করে যেন আমি শুনতে পাচ্ছিলাম, আর ওটাই আমাকে স্ট্রেংথ দিয়েছিল ফিরে আসার। এবার গায়ত্রী মন্ত্রটা কেন আমার কানে এসছে, কারণ কি ওই মন্ত্রটাই আমি স্কুলে শুনতাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি আর কিছু ফিল করিনি। তারপর থেকে আমি একটু নাম্ব হয়ে গেছিলাম, যে আমি ভূত প্রেতে বিশ্বাস তো করিই না, এইসব জিনিস যে আদৌ হয় সেটাই আমি বিলিভ করতাম না। তো তারপরে আমি ফিরে এসে আবার অনেক কাউন্সিলিং করে ঠিক হয়েছিলাম। যেমনটা শুরুতে বলছিলাম, আমরা অনেকেই কিন্তু এই প্যারানর্মাল ব্যাপার স্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করি না। জোর করে কখনোই কাউকে কখনো বিশ্বাস করতে হবে না। তবে তারপরেও যদি এমন কোনো ঘটনা নিজেদের সাথে ঘটে যায় বা নিজের পরিবারের সাথে ঘটে যায়, তখন কিন্তু মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়। তখন কিন্তু সবটা যেমন বিশ্বাস করা যায় না, ঠিক তেমনভাবেই সবটা অবিশ্বাসও করা যায় না। সুলগ্নার সাথেও ঠিক কোথাও না কোথাও এই রকম ঘটনাই ঘটেছে। আপনাদের কীরম লাগলো এই অভিজ্ঞতা এবং কি মনে হলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং তার সাথেই আপনি কবে থেকে এই প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপারগুলোতে বিশ্বাস করতে শুরু করেছিলেন, যদি আপনার মনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। আজকের পরবর্তী অভিজ্ঞতা পাঠিয়েছেন প্রিয়াঙ্কা গুপ্ত, এবং প্রিয়াঙ্কা যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা গুপ্ত, আমি আসামের বদরপুর থেকে বলছি। আমি এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম আমার দিদিমায়ের সাথে ঘটে যাওয়া। তুমি সেটা শুনিয়েছিলে এবং তার জন্য অনেক ধন্যবাদ তোমায়। আমি আমার জীবনের আরও একটা ঘটনা শেয়ার করছি তোমার সাথে। 2014 আমি উচ্চ মাধ্যমিক ফাইনাল এক্সাম দিয়ে ঘুরতে যাই আমার মামার বাড়ি। এবার যেহেতু অনেক লম্বা ছুটি, রেজাল্ট বেরোতে বেশ কিছুটা সময়, তাই ভাবলাম মামার বাড়িতেই থেকে যাই। আমার 4 মামা আর 4 মামি, আমি তাদের একমাত্র আদরের ভাগ্নি। এবার মামার বাড়িতে থাকাকালীন খুব খারাপ একটা ঘটনা ঘটে। আমার বড় মামা স্ট্রোক করে মারা যান। আমার সব মামাদের মধ্যে বড় মামাই আমায় সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওনার অকাল মৃত্যু আমায় এতটাই কষ্ট দেয় যে আমি নিজের চোখের সামনে হওয়া এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিলাম না। আর তার সাথে না পারছিলাম মন খুলে কাঁদতে, কারণ আমার মনে হচ্ছিল আমি ভেঙে পড়লে দিদিমা আর দাদুর কি অবস্থা হবে। আমি অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিলাম। পরে নিজের বাড়ি এসে অনেক কান্না করি। তখন শুধু মনে হতো যে আমার আমার মামা বোধহয় আমার আশেপাশেই আছে, আমি ফিল করতাম, কিন্তু কোনো দিন কাউকে বলিনি। যাই হোক, দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়। আচ্ছা, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে আমরা ওই 10টার মধ্যেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আমার মামা মারা যান 2014 সালের 28শে এপ্রিল, রাত তখন 10টা 10। এবার 2015 সালে আমি না এই ডেটটা কেমন যেন ভুলে যাই। মানে আমার মাথায় ছিল যে আমার এক ফ্রেন্ডের বার্থডে 29শে এপ্রিল, শুধু ওই ডেটটাই মাথায় ছিল। এবার তখন ওই নতুন নতুন ট্রেন্ড এসছে রাত 12টার সময় উইশ করা।
তো আমিও ভেবেছিলাম যে আমার সেই বন্ধুকে রাত 12টার সময় উইশ করব। ঠিক সেই জন্য আমি 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু শুয়ে পড়ার পরেও আমি কেন যেন ঘুমোতেই পারছি না। মানে বারবার আমার চোখের সামনে মামার চেহারাটা ভেসে উঠছে। আমি কিন্তু মনে করতেই পারছি না যে আজকে মামার মৃত্যুদিন, কিন্তু বারবার আমার চোখের সামনে মামার চেহারা ভেসে উঠছে। তো এই ঘুম আসছে না দেখে আমি যখন চোখ খুলি আর চোখ খুলে ঘড়ির দিকে তাকাই যে কটা বাজে দেখব, আমি দেখি ঘড়িতে বাজে 10টা 10। ঠিক 1 বছর আগে আজকের দিনেই এই সময় মামা আমাদের ছেড়ে চলে যান। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার সব মনে পড়ে যায় যে আজ মামার মৃত্যুদিন ছিল, আর আমি ওনাকে মনে না রেখে আমার ফ্রেন্ডের বার্থডে মনে রাখছি। তাই হয়তো মামা আমায় বারবার দেখা দিচ্ছিলেন। এরপর আমি মামার কাছে ক্ষমা চাই আর মামাকে বলি যে মামা, আমি কখনোই আর এই দিনটা ভুলব না। আর সত্যি বলতে এরপর থেকে কখনোই আমি আর দিনটা ভুলিনি। আমি জানি না, হয়তো এই পুরো ব্যাপারটাই খুব নর্মাল, কিন্তু আমার জন্য এই ব্যাপারটা একেবারেই নর্মাল নয়। ধন্যবাদ। আজকের এপিসোডে আমরা 2 রকমের অভিজ্ঞতা শুনলাম। প্রথম অভিজ্ঞতাটা কিন্তু বেশ গা ছমছমে, এবং পরের এই অভিজ্ঞতাটা এটা কোথাও না কোথাও আমাদের মন খারাপ করে দেয়। যাই হোক, কেমন লাগলো আজকের এপিসোড জানাতে একেবারেই ভুলবেন না। এবং তার সাথেই যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি জানেন, খুব সহজেই সেটা শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা দেখে না থাকেন, একবার ঘুরে আসতে পারেন। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।